মাইক্রোসফট ওয়ার্ডের অষ্টম এবং সর্বশেষ ক্লাসে আপনাদের স্বাগতম। আমার এই ভিডিওগুলি যদি কারো এতটুকু কাজে লেগে থাকে এবং যদি মনে হয় কেউ উপকৃত হতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের শেয়ার আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগাবে। ক্লাস শুরু করার পূর্বে একটা গল্প বলি, একজন জেলের গল্প। জেলে প্রতিদিনের মতো জাল নিয়ে নদীতে গেল। প্রথমবার সে জাল ফেকলো, কোনো মাছ উঠল না। জেলে বেজার হলো। দ্বিতীয়বার সে পুনরায় জাল ফেকলো। এবার অবশ্য একটি লাল এবং সবুজ রঙের মাছ উঠল, কিন্তু জেলে বড্ড বেজার। তৃতীয়বার সে পুনরায় জাল ফেকলো। এবার অবশ্য অদ্ভুত দেখতে সাদা ধবধবে একটি মাছ উঠে এলো। জেলে মাছটি পেয়ে খুশি হলো। বিরল এই মাছটি নিশ্চয়ই অনেক দামে বাজারে বিক্রি করা যাবে। জেলে বাজারে মাছটি নিয়ে গেল। অদ্ভুত মাছটি দেখতে লোকজন জড়ো হয়ে গেল। জেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে মাছের দাম হাঁকতে লাগলো এবং এক পর্যায়ে একজন 10,000 টাকা মূল্য তুললেন, কিন্তু জেলে রাজি হলো না। জেলে আরও বেশি টাকা প্রত্যাশা করে। তাই জেলে ঘোষণা করলো 30,000-এর কম দুর্লভে মাছটি সে বিক্রি করবে না। একজন বিচক্ষণ ব্যক্তি জেলের এই ঘোষণা শুনতে পেল। সে ব্যক্তি জেলের মাছটি কিনতে রাজি হলো। 30,000 টাকাতেই সে রাজি হলো, তবে দুটো শর্ত। এক, 30,000 টাকা সে দেবে, তবে 30 দিন পর। এবং 2 নম্বর শর্ত হচ্ছে, যদি এই 30 দিনের ভেতরে এই অনুরূপ মাছ দ্বিতীয়টি এ বাজারে দেখা যায়, তাহলে সে কোনো মূল্য পরিশোধ করবে না। যদি এই শর্তে জেলে রাজি থাকে, তাহলে সে মাছটি বিক্রি করতে পারে। জেলে খুশি মনে 30,000 টাকার চিন্তায় মাছটি ছেড়ে দিল, কারণ জেলের ধারণা ছিল বিরল এই মাছটি দ্বিতীয়টি হয়তো আর কোথাও পাওয়া যাবে না। তাই জেলে মনের সুখে বাসায় চলে গেল এবং সময় গুনতে লাগলো। এদিকে জেলে 30,000 টাকার চিন্তায় অলস সময় পার করতে লাগলো এবং সে ঋণগ্রস্ত হয়ে গেল। 30 দিন পর সেই ব্যক্তি জেলের বাড়িতে এসে উপস্থিত হলেন। জেলে মনে মনে ভাবতে লাগলো হয়তো সে তার মূল্য পরিশোধ করতে এসেছে, কিন্তু লোকটি একটি বালতিতে করে অনুরূপ আরও 10-12টি মাছ নিয়ে হাজির হলো। জেলে আকাশ ভেঙে পড়ল মাথায়। সে ভাবতে লাগলো, হায় হায়, এ কি হলো এবং কিভাবে হলো? কারণ জেলে কখনোই ইতোপূর্বে এই মাছ কোথাও দেখেনি। তাহলে কোত্থেকে এলো এই মাছ? মাছটি একটি হাইব্রিড জাতের বিদেশি মাছ ছিল, যা সদ্যই আমদানি করা হয়েছিল। সাফল্য খোঁজার সময় আমরা অনেকেই বহুলাংশে এই জেলের মতোই আচরণ করে থাকি। আমরা অনেক শর্টকাট খুঁজি এবং আমাদের অল্প পরিশ্রমের জন্য অনেক বেশি মুনাফা বা বেশি সাফল্য আমরা প্রত্যাশা করে থাকি, যেখানে আমরা আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞানকে প্রাধান্য না দিয়েই বিনিয়োগ করে থাকি আমাদের সময় এবং সম্পদ। আমরা যদি জ্ঞান এবং অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়ে কোনো কাজ করি এবং সফলতার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখি, তাহলে সফলতা আমাদের কাছে একসময় ধরা দেবে। কিন্তু যদি আমরা অল্প পরিশ্রমে অনেক বেশি সফলতা চাই, মানে সহজ ভাষায় বললে শর্টকাট, তাহলে বিশ্বাস করেন দুনিয়ায় এমন কোনো সফলতা নেই যা আপনি বিনা পরিশ্রমে বা সামান্য পরিশ্রমে অর্জন করতে পারবেন। সফলতার জন্য পরিশ্রম করতেই হবে। পরিশ্রম ভিন্ন সফলতা আসবে না। তবে হ্যাঁ, পরিশ্রমের সাথে জ্ঞান এবং অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে। তাহলেই কেবল আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবো। আজকে ক্লাসটি তবে শুরু করি। সর্বশেষ ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করে আসছি মাইক্রোসফট ওয়ার্ডের, এবং যে আলোচনাগুলো ছিল তার সমস্তটুকুই ছিল ইংলিশ কম্পোজে। আজকে থেকে কম্পোজটা হয়ে যাচ্ছে বাংলায়। বাংলায় কম্পোজ করতে গেলে
আপনাকে দুইটা কাজ করতে হবে, মনে রাখবেন দুটো কাজ, আগে করা যাবে পরেও করা যাবে। এক নম্বর কাজ হচ্ছে আপনাকে বাংলা ফন্ট চুজ করতে হবে। আমরা যেমন ফন্ট চেঞ্জ করি বিভিন্ন লেখার স্টাইল বা ধরন পরিবর্তন করার জন্য ফন্ট চেঞ্জ করে থাকি, সেরকমভাবে আপনাকে ফন্ট চুজ করতে হবে বাংলার জন্য। বাংলা ফন্ট চুজ করতে চাইলে আপনি যখন ফন্টের ঘরে ক্লিক করবেন সেখানে দেখতে পাবেন অনেক রকমের ফন্ট রয়েছে, স্যাম্পল দেখাচ্ছে। যেগুলো বাংলা অক্ষর দেখাবে সেগুলো হচ্ছে বাংলা ফন্ট। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা বাংলা ফন্ট নিয়ে নেবেন। আমার সবচেয়ে পছন্দের বাংলা ফন্ট হচ্ছে সুতুনি এমজি, আমি সবচেয়ে বেশি ব্যবহার করি এটা। বাংলা ফন্ট নিলে আপনি যখন কিবোর্ড থেকে প্রেস করবেন তখন দেখবেন বাংলায় টেক্সট ইনসার্ট হওয়া শুরু হয়েছে। যখন কিবোর্ডে কোনো বাটন প্রেস করছি তখন সেটা বাংলা আসছে। আমি ক প্রেস করলে ল আসে, ত প্রেস করলে স আসে। তো বাংলা আসছে কিন্তু এলোমেলো আসছে। এখন আপনি যে বাটনটা প্রেস করছেন, মানে যেভাবে আপনার বাটনটা ছাপানো রয়েছে, যে কিটা যেভাবে ছাপানো রয়েছে সেই ছাপ অনুযায়ী আপনি টেক্সটটাকে ইনসার্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনার যে ছাপ রয়েছে সেই ছাপ অনুযায়ী আসছে না। আপনার কিবোর্ডে যে ছাপটা দেওয়া থাকে ছাপকে বলা হয় লেআউট। এই লেআউটটা যে ওপরে যেভাবে বিন্যাস করা রয়েছে আপনি প্রেস করলেই যেন সেইভাবে আসে, সেই কথাটা কম্পিউটারকে বলতে হবে। অ্যান্ড আমরা জানি কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় বলতে হয়, আর কম্পিউটারকে কম্পিউটার ভাষায় বলার যে কাজটা সেটা হচ্ছে সফটওয়্যার। তো এই জন্য বাংলায় আপনি যে লেআউটটা ব্যবহার করছেন সেই লেআউটের যারা তৈরি করেছে, যে প্রতিষ্ঠান সেই লেআউটটা তৈরি করেছে তারা একটা সফটওয়্যার মার্কেটে ছেড়েছে, মার্কেটে তারা একটা সফটওয়্যার বাজারজাত করে রেখেছে অলরেডি। আপনাকে সেই সফটওয়্যারটা কালেক্ট করতে হবে। এখন আমরা যে কিবোর্ড বিন্যাস ইউজ করি বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিজয় লেআউট। অ্যান্ড বিজয় লেআউট অনুযায়ী বিজয়ের সফটওয়্যারটা আমাদের সংগ্রহ করে নিতে হয়। আমাদের কম্পিউটার আমরা বিজয় সফটওয়্যারটাকে সংগ্রহ করে রেখেছি। আমরা এখানে ব্যবহার করছি বিজয় 52। বিজয়ের অনেকগুলো ভার্সন রয়েছে। বিজয় 52 ইনস্টল করার পর সফটওয়্যারটা যখন আমরা অপারেটিং সিস্টেম বা আমাদের কম্পিউটার স্টার্ট করি তখন সফটওয়্যারটা রান হয়ে থাকে কিন্তু অ্যাক্টিভেট থাকে না। আমরা যদি টাস্ক বারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে বিজয় 52 সফটওয়্যারটা রান হয়ে আছে, কিন্তু এটাকে অ্যাক্টিভ করতে হবে। এখন উপরে যে ছাপটা দেওয়া আছে আমাদের কিবোর্ডে, এই লেআউটটা হচ্ছে বিজয়ের লেআউট। তো বিজয়ের বিন্যাস অনুযায়ী ছাপানো আছে। এখন বিজয়ের বিন্যাস অনুযায়ী যে বাটন প্রেস করলে ক আসার কথা, এই যে বাটনে ক এবং খ এই দুইটা ছাপ বিজয়ের থেকে আমরা নিয়েছি। বিজয়ের লেআউট বিন্যাস অনুযায়ী আমাদের কিবোর্ডে বিন্যাসটা করা হয়েছে, তাই বিজয়ের সফটওয়্যারটাকে রান করতে হবে বা অ্যাক্টিভেট করতে হবে। এখন আমরা ক প্রেস করছি, ল আসছে, কারণ বিজয় সফটওয়্যারটা রান রয়েছে বাট অ্যাক্টিভেটেড না। এখন এটাকে অ্যাক্টিভেট করার জন্য আপনার 2 নাম্বার কাজ হচ্ছে Ctrl+Alt+B প্রেস করে লেআউটটাকে অ্যাক্টিভ করা। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটার মূল কথা হচ্ছে 1 নাম্বার কাজ বাংলার ফন্ট নির্বাচন করতে হবে, 2 নাম্বার কাজ হচ্ছে বাংলা ফন্টের বিন্যাস অনুযায়ী সেটাকে অ্যাক্টিভ করতে হবে বা লেআউট অনুযায়ী সেই সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা যেহেতু ইউজ করছি বিজয়, তাই আমাদের বিজয় অ্যাক্টিভেট করা লাগছে। অ্যান্ড বিজয় অ্যাক্টিভেট করার জন্য আমাদের প্রেস করতে হচ্ছে Ctrl+Alt একসাথে চাপ দিয়ে ধরে বি বাটন। আমরা এটা কিবোর্ডে শর্টকাট থেকে করতে পারি, আবার আমরা এখানে টাস্ক বার থেকেও ওই আইকনের ওপর রাইট ক্লিক করে তারপর নির্বাচন করতে পারি। 3টা অপশন দেখাচ্ছে এখানে, ইউনিকোড, বিজয় ক্লাসিক অ্যান্ড ইংলিশ। সো ওয়ার্ডে লিখতে গেলে আমাদের বিজয় ক্লাসিকটা অ্যাক্টিভেট করতে হবে, ইউনিকোড না। ইউনিকোড নিয়ে আলোচনা পরে ক্লাসে করবো না ইনশাল্লাহ। বিজয় ক্লাসিক করে নিলাম, আর যখন আমরা এটাকে বিজয় ক্লাসিক করলাম তখন ক প্রেস করলে কই আসবে, ত প্রেস করলে তই আসবে। আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করেন কাজ দুইটা। আপনি আগে বিজয় অ্যাক্টিভ করতে পারেন, পরেও ফন্ট নির্বাচন করতে পারেন, আগে ফন্ট নির্বাচন করতে পারেন এবং পরে বিজয় লেআউট অ্যাক্টিভ করতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু কাজ এই দুটো আপনাকে করতে হবে বাংলা কম্পোজ করতে চাইলে। এখন আশা করছি আপনাদেরও স্ক্রিনে আমার মতোই যে বাটনটা কিবোর্ড থেকে আমরা প্রেস করছি সেই বাটনের সেই অক্ষরটাই আপনাদের ডকুমেন্টে ইনসার্ট হচ্ছে। ওকে, এখন 2 নম্বর স্টেপে আমরা যেতে পারি। 2 নম্বর স্টেপ হচ্ছে বাংলা কম্পোজ করতে গেলে আপনাকে 3টা নিয়ম মানতে হবে। 3টা নিয়ম খেয়াল করবেন। বিজয় বিন্যাস অনুযায়ী আমরা যে
কিবোর্ড ইউজ করি, এটা তো অ্যাকচুয়ালি একটা ইংলিশ কিবোর্ডের ভিতরে বাংলা ছাপ দেওয়া হয়েছে। এখন ইংলিশ কিবোর্ডটাকে ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী বিন্যাস করা হয়েছে। ইংলিশ অ্যালফাবেট সংখ্যা 26টা, আর বাংলা বর্ণমালার সংখ্যা 50টা। তো এটা দ্বিগুণ, প্রায় দ্বিগুণ। এই কারণে বাংলায় স্থান সংকলন করার জন্য আরও বড় কিবোর্ড দরকার হবে। তো এই সমস্যা কীভাবে সমাধান করা যায়? কিবোর্ড বড় হলে কী হবে? আমাদের আঙুল তো 10টাই, তা আরও বড় কিবোর্ড হলে তো আমাদের কাজ করতে আরও কষ্ট হয়ে যাবে। তো এটা একটা ব্যাপার। এই কারণে কিবোর্ডে স্থান সংকলন করার জন্য প্রতিটা কিতে খেয়াল করে দেখবেন 2টা করে বর্ণ দেওয়া রয়েছে, এবং স্বল্পপ্রাণ এবং মহাপ্রাণ বর্ণগুলো একসাথেই দেওয়া রয়েছে। মানে হচ্ছে যেমন ক, খ একই বাটনে, ত, থ একই বাটনে, দ, ধ একই বাটনে দেওয়া রয়েছে। আপনি যদি নর্মালি প্রেস করেন রুল নাম্বার 1, আপনি সাধারণভাবে চাপ দিলে স্বল্পপ্রাণ বর্ণটা আসবে, যে বর্ণটা কি এর নিচে ইন্ডিকেট করা রয়েছে। আর আপনি যদি শিফট বাটন প্রেস করে চাপ দেন, সেই ক্ষেত্রে মহাপ্রাণ শব্দটা আসবে। সেই ক্ষেত্রে যে বাটনটা ওপরে ইন্ডিকেট করা রয়েছে বা ওপরের দিকে ওপরে যে অক্ষরটা নির্দেশ করা রয়েছে সেটা আসবে শিফট প্রেস করলে। রুল নাম্বার 1। রুল নাম্বার 2, বাংলায় স্বরবর্ণের চাইতে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বেশি ব্যবহৃত হয়। যেমন আকার, রসিকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার এগুলো বেশি ব্যবহার হয় আকা, স্বরে আ, রসই, দীর্ঘই, রি, এ, ওই এগুলোর চাইতে। যেমন ধরেন আমার সোনার বাংলা, এখানে স্বরে আ, মার্কার মা, র, আমার সোনার বাংলা। এখানে স্বরবর্ণে কতগুলো রয়েছে? স্বরবর্ণকে আমি লাল অক্ষরে দেখাচ্ছি এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমি সবুজে দেখাচ্ছি। এটা হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আকার 1টা, 2টা, 3টা, 4টা এবং 5টা। এখানে দেখতে পাচ্ছি আমরা স্বরবর্ণ ব্যবহৃত হয়েছে 1টা এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়েছে 5টা। তাই স্বরবর্ণ না দিয়ে কিবোর্ডে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটাই দেওয়া রয়েছে। রুল নাম্বার 2 হচ্ছে, আপনি যদি পূর্ণরূপ আনতে চান বা স্বরবর্ণ আনতে চান, সেক্ষেত্রে জি বাটন চাপ দিয়ে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে চাপ দিবেন, সেক্ষেত্রে পূর্ণরূপ চলে আসবে। যেমন জি দিয়ে রস্বইকারে চাপলে রস্বই আসবে, জি দিয়ে দীর্ঘইকারে চাপলে দীর্ঘই আসবে। যেহেতু দীর্ঘইকার ওপরে দেওয়া রয়েছে, তাই জি বাটন চাপ দিয়ে শিফট ধরে নিতে হবে। আপনি যদি শিফট ধরেন তাহলে বোঝা যাবে যে ওপরের অক্ষরটা আপনি চান, শিফট ছেড়ে দিলেই মানে হচ্ছে আপনি নিচের অক্ষরটি আনতে চান। যেহেতু দীর্ঘইকার ওপরে, সেহেতু শিফট বাটন চাপ দিয়ে ডি প্রেস করলেই দীর্ঘই চলে আসবে। জি বাটন চাপ দিয়ে এস প্রেস করলে রস্যউ চলে আসবে। জি বাটন চাপ দিয়ে শিফট প্রেস করে এস চাপ দিলে রস্যউ আসবে, দীর্ঘও আসবে। দুঃখিত। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 3, বাংলা যুক্তাক্ষর যুক্ত শব্দ থাকে, মানে আমি বলতে চাচ্ছি যুক্তাক্ষর যুক্ত শব্দ থাকে, যেটা ইংলিশে থাকে না। যেমন ধরেন কষ্ট, মিষ্ট, কেষ্ট। কষ্ট লিখতে গেলে ক লিখবেন, তারপর স যুক্ত ট, তাই তো, মূর্ধন্য স লিখলাম, শিফট প্রেস করে এন, যেহেতু মূর্ধন্য সটাও পড়ে, নয়তো দন্তস্ব চলে আসতো শিফট ছাড়া দিলে। যুক্ত করার জন্য ট, যুক্ত করার জন্য জি বাটন প্রেস করব এবং ছেড়ে দেব। জি বাটন একবার চাপ দিলেই চলবে যুক্ত করার জন্য। ট, কষ্ট, মিষ্ট, ডি এম, শিফট এন, জি, মিষ্ট। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 3, যুক্ত করার জন্য জি বাটন চাপ দিতে হবে। এই 3টা নিয়ম পালন করেই আমরা বাংলায় যে কোনো কিছু কম্পোজ করতে পারবো। চলুন তবে ট্রাই করা যাক। এই পর্যায়ে আমার সাথে সাথে আপনারা একইভাবে প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন। স্বরে অ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটা বর্ণ লিখব এবং সেই বর্ণতে একটা করে শব্দ তৈরি করব। যেমন স্বরে অতে কী হয়? অজগর। স্বরে আতে কী হয়? আম। ও রস্বইতে কী হয়? ইঁদুর। দীর্ঘইতে কী হয়? ঈগল। উট।
আশা করি আপনারা সবাই আমার সাথে সাথেই কম্পোজ করার চেষ্টা করেছেন এবং কম্পোজ করতেও পেরেছেন। বাংলা কম্পোজের ক্ষেত্রে যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, হাত ইংলিশে আমরা যেভাবে রাখতাম ASDF এবং JKL সেমিকোলন, হাত রাখার নিয়ম আমাদের আগের ভিডিওতে দেখতে পাবেন, ওপরের দিকে সাজেস্ট করছে। একইভাবে হাত রাখবেন, ওইভাবেই প্র্যাকটিস করতে হবে, ধীরে ধীরে করতে হবে, কোনো তাড়াহুড়া নেই। আস্তে আস্তে কয়েকদিন প্র্যাকটিস করলেই সমস্ত বাটন হাতে চলে আসবে এবং খুব চমৎকারভাবে কম্পোজ করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আরও এক্সটেন্ডেড দুইটা ক্লাস আমরা করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে বাংলায় কম্পোজ করে বিভিন্ন রকমের ডকুমেন্ট তৈরি করা, সে কাজগুলো আমরা দেখব। আজকে ক্লাসে আলোচনার বিষয়বস্তু ছিল এতটুকুই। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।